হ্যালো গাইজ, ওয়েলকাম দি হন্টেড হাউস। নিয়ে আসলাম মঞ্জিল সেন কলমে একটি হাড় হিম করা ভূতের গল্প, পিশাচ এর প্রথম পর্ব। তাহলে বেশি কথা না বলে গল্পটি শুরু করা যাক। ডাক্তারি জীবনে বহু রোগীর সংস্পর্শে আসতে হয়েছে আমাকে। বিচিত্র মন, বিচিত্র চরিত্রে মানুষ দেখেছি। তাই এখন আর নতুন কোনো রোগী আমার মনে তেমন প্রভাব বিস্তার করতে পারে না। কিন্তু রাঘব সমস্তকে দেখেই কেন জানি আমি বেশ একটা ধাক্কা খেলাম। আমার মনে ঠিক অনুভূতিটা বুঝিয়ে বলা মুশকিল, কেমন যেন গা শিরশির করা অনুভূতি। একটা জীবন্ত মৃতদেহের সামনে আমি দাঁড়িয়ে আছি। গোড়া থেকেই শুরু করি। আমার চেম্বারের কিছু দূরেই একটা মেস বাড়ি। ওখানকার কি বাসিন্দা আমার রোগী, মাঝে মাঝে তাই ওখানে যেতে হয় আমার। হঠাৎ একদিন বর্ষার রাতে ফাঁকা চেম্বারে বসে উঠবু করছি। এমন সময় মেসের মালিক স্বয়ং হন্তদন্ত হয়ে ছুটে এলেন। দিন কয়েক হলো এক নতুন বোর্ডার এসেছেন তার মেসে। ভদ্রলোক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, গুরুতর কিছু বলেই মনে হচ্ছে। আমাকে এখনই যেতে হল। ছোট্ট একটা চিলেকোঠা ঘরে রোগী শুয়ে আছে। পরে মেসের মালিকের মুখে শুনেছিলাম ভদ্রলোক কারো সঙ্গে ঘর ভাগাভাগি করে থাকতে চাননি। যত ছোট বা খারাপই হোক না কেন, ঘর সম্পূর্ণ তার চাই। তার জন্য যত বেশি টাকা দিতে হোক না কেন তিনি রাজ। তেমন কোনো ঘর গিনা। শেষ পর্যন্ত চিলেকোঠা ঘরটার জঞ্জাল পরিষ্কার করে ভদ্রলোককে দেয়া। তিনি খুশি হয়েছিলেন। ভদ্রলোক মেসে আসার পর থেকে এই কদিন কোথাও বেরোননি, কারো সঙ্গে বিশেষ এবং কথাও বলেননি। ওই ছোট্ট ঘরে দরজা বন্ধ করে নিজেকে যেন বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন রাখতে চেয়েছেন। মেসের চাকর ঘরে খাবার দিয়ে আসে, খাবার জন্য নিচেও নামেন না তিনি। আজ একটু আগে রাতের খাবার দিতে গিয়ে ছোকরা চাকর দেখে ভদ্রলোক মাটিতে পড়ে আছেন, মুখটা হা হয়ে আছে, দুচোখ যেন ঠিকরে বেরিয়ে আসছে। তার চিৎকারে লোকজন ছুটে আসে। দেখে বুঝলাম নারীর গতি এত মৃদু যে মনে হয় জীবন মরণের একটা লড়াই চলছে। ভয় পেয়ে মালিক ভদ্রলোক ছুটে এসেছেন আমার কাছে। মেসে কেউ মারা গেলে সেটা মেসের পক্ষে বদনাম, তাই তার দুর্ভাবনাটাই বেশ। মালিকের সঙ্গে তার মেস বাড়িতে যেতে হল। যদিও আগে অনেকবারই এখানে এসেছি, কিন্তু চিলেকোঠায় কখনো আসিনি। সত্যিই এক চিলতে ঘর। তক্তপোষের ধারে মাটিতে যিনি পড়ে আছেন তাকে দেখে আমি চমকেই উঠলাম। সারা শরীরে কেমন একটা শিহরণ বয়ে গেল। মাথার চুলের ডান দিকটা ধবধবে সাদা, কিন্তু বাঁ দিকটা কালো। মুখে অসংখ্য বলিরেখা। অথচ আমার মনে হলো ভদ্রলোককে যত বুড়ো দেখাচ্ছে তত বুড়ো নন তিনি, অকালে বুড়িয়ে গেছেন। গায়ের রং ফ্যাকাশে, যেন কেউ রক্ত শুষে নিয়েছে। কেমন যেন একটা মৃত্যুর গন্ধ, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। ভদ্রলোকের শরীর বেশ ঠান্ডা হয়ে গিয়েছিল। তাকে পরীক্ষা করে আমি কিন্তু রোগটা কি তা ঠিক বুঝতে পারলাম না। প্রথমে ভেবেছিলাম হার্ট অ্যাটাক, কিন্তু ব্লাড প্রেসার স্বাভাবিক। নিজের পদ্যবুদ্ধি আর অভিজ্ঞতায় মনে হলো ওসব ব্যাপার ন। যা হোক, তখনকার মতো চাঙ্গা করে চলবার মতো ওষুধপত্রের ব্যবস্থা করলাম। ভদ্রলোক পরদিনই খাড়া হয়ে উঠলেন। আমি একটু অবাকই হলাম। আগের রাত্রে অমন একটা অবস্থার পর এত তাড়াতাড়ি তিনি সামলে উঠবেন আমি আশাই করতে পারিনি। যা হোক, পরদিন তাকে দেখতে যেতেই তিনি আমাকে বসতে বললেন। আমি লক্ষ্য করলাম ভদ্রলোকের চোখের সাদা অংশটা একটু বেশি প্রকট, চাউনিতে কেমন একটা অস্থিরতা। আমাকে তিনি একদৃষ্টিতে লক্ষ্য করছেন দেখে আমার অস্বস্তি হতে লাগল। সেটা কাটাবার জন্যে আমি তাকে পরীক্ষা শুরু করলাম। সব কিছুই স্বাভাবিক। আমার পরীক্ষা শেষ হতেই ভদ্রলোক বলে উঠলেন, আপনি ডাক্তার? প্রশ্নটা শুনে আমি থতমত খেলাম। আমার গলায় স্টেথিস্কোপ, হাতে ব্লাড প্রেসার মাপার যন্ত্র। এতক্ষণ যত্ন করে পরীক্ষা করলাম, তারপরেও অমন প্রশ্নের কারণ কি হতে পারে? ভদ্রলোক নিজেও বোধ হয় প্রশ্নটার অসারতা বুঝতে পেরেছিলেন, তাই বললেন, মানে আমিও এক সময় ডাক্তার হবার স্বপ্ন দেখতাম, বছর 3 পরেও ছিলাম। তাই নাকি? আমি এবার কৌতূহল নিয়ে তাকালাম। ছেড়ে দিলেন কেন?
ছাড়তে হলো সে অনেক কথা। ভদ্রলোক হঠাৎ আমাদের কথায় যেন ছেদ টানতে চাইলেন। আমি ইঙ্গিতটা বুঝে ও প্রসঙ্গ নিয়ে আর এগোলাম না। এ ঘটনার দিন তিনেক পর ভদ্রলোক হঠাৎ আমার চেম্বারে এসে হাজির হলেন। বর্ষার রাত, সেদিনও চেম্বার বন্ধ করে উঠব করছিলাম। ভদ্রলোককে দেখে মোটেই খুশি হলাম না আমি। কেন তা অবশ্য জানি না। ভদ্রলোক এটা ওটা কথার পর আমার সম্বন্ধে নানান প্রশ্ন করতে লাগলেন। কোন মেডিকেল কলেজ থেকে পাশ করেছি, কোন কোন প্রফেসরের কাছে পড়েছি, আমার পরিচিতদের মধ্যে কারা ডাক্তার হিসাবে নাম করেছেন, এসব ব্যক্তিগত প্রশ্ন। বলা বাহুল্য, আমি বিরক্তি বোধ করছিলাম। হঠাৎ ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, আচ্ছা, ডাক্তার অনাথ চৌধুরী নামে কাউকে চেনেন? ডাক্তার অনাথ চৌধুরী? আমি বেশ অবাক হয়েই বললাম, তিনি তো প্রথম সারির একজন সার্জন। চিনতেন নাকি আপনি তাকে? হ্যাঁ, একসময় আমার সঙ্গে তার খুবই জানাশোনা ছিল। কিন্তু ওর বয়স তো আপনার মতো হয়নি। ভদ্রলোক হা হা করে হেসে উঠলেন। ওখানেই আপনার ভুল। হাসি থামিয়ে তিনি বললেন, আমার চাইতে বয়সে উনি বেশ কিছু বড়ই হবে। আমার শরীর ভেঙে পড়েছে, তাই বেশি বয়স দেখায়। নয়তো আমারও একসময় জোয়ান চেহারা ছিল। হ্যাঁ, বেশ ভালো রকমই জোয়ান চেহারা ছিল আমার। আমার দৃষ্টিতে বোধ হয় অবিশ্বাসের ছাপ ফুটে উঠেছিল। তা লক্ষ্য করে ভদ্রলোক বললেন, না, আমি আপনাকে ধোঁকা দিচ্ছি না। তারপরই একটু মুচকি হেসে বললেন, যদি অনাথ চৌধুরীর সঙ্গে কখনো দেখা হয় তবে জিজ্ঞেস করবেন রাঘব সামন্তের স্বাস্থ্য কেমন ছিল। বলেই আবার হা হা করে হেসে উঠলেন। বিশ্রী হাসি। আমার কেমন যেন অস্বস্তি হতে লাগল। রাত হয়ে যাচ্ছে বলে উঠে পড়লাম। এরপর রাঘব সামন্ত মাঝে মাঝে আমার চেম্বারে আসতেন। ভিড় থাকলে এক কোণে চুপ করে বসে থাকতেন। সবাই চলে যাবার পর আমার মুখোমুখি বসে শুরু করতেন নানান কথা। একদিন হঠাৎ আমাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আপনারা তো পূর্ব আমলের ডাক্তার, আপনাদের সময় কাটাছেড়ার জন্য ডেড বডির বোধ হয় তেমন অভাব ছিল না। তারপর নিজেই সে প্রশ্নের জবাব দিলেন, হবেই বা কি করে, আজকাল কথায় কথায় লোকে ছুরি চালায়, বোমা মারে। মানুষ মারা এখন ডাল ভাত হয়ে গেছে। ডেড বডির অভাব নেই, অনেক ক্ষেত্রেই সেসব বডির কোনো দাবিদার থাকে না, ফলে মেডিকেল স্টুডেন্টদের সুবিধে হয়েছে। আমাদের সময় এত খুন জখম ছিল না, ডেড বডিও ছড়িয়ে পড়ে থাকত না। রীতিমতো সমস্যা ছিল ডেড বডি পাওয়া। মাঝে মাঝে ডিসেকশন বন্ধ হয়ে যাবার মতো অবস্থা হত। শরতের মাঝামাঝি হঠাৎ রাঘব সামন্ত মারা গেলেন। সেভাবেও মেসের ছোকরা চাকর সকালবেলার চা নিয়ে দরজায় ধাক্কা দিয়ে কোনো সাড়া না পেয়ে জানলা দিয়ে উকি মেরে দেখল ভদ্রলোক মাটিতে চিত হয়ে পড়ে আছে। মুখটা একটু হাই করা, কয়েকটা মাছি ভণ্ডন করছে মুখের সামনে। আমি চেম্বারে আসতেই আমার ডাক পড়ল। এবার কিন্তু আর ভুল ছিল না, ভদ্রলোক মারাই গেছেন এবং হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে। সার্টিফিকেট লিখে দিতে আমি কোনো দ্বিধা করলাম না। পরের দিন মেসের মালিক আমার সঙ্গে দেখা করতে এলেন। তার হাতে একটা বড় পুক লেফাফা। ওটা তিনি আমার হাতে দিলেন। আমি লেফাফার ওপর লেখাটায় চোখ বুলিয়ে অবাক হলাম। লেখা আছে, ব্যক্তিগত, আমার মৃত্যুর পর এটা যেন ডাক্তার বিমল ব্যানার্জিকে দেওয়া। রাতে বাড়ি ফিরে আমি একটা সিগারেট ধরিয়ে লেফাফাটা খুললাম। আমার স্ত্রী সুষমা দিন কয়েকের জন্য বাপের বাড়ি গেছে। আমি প্রথমেই একটা চিঠি। প্রিয় ডাক ব্যানার্জি, আপনি হয়তো ভেবে অবাক হচ্ছেন, এত লোক থাকতে আপনাকেই কেন আমি আমার জবানবন্দি শোনাবার জন্য বেছে নিলাম। আসলে সত্যিই আমি একদিন ডাক্তার হতে চেয়েছিলাম। যদি আমার জীবনে ওলটপালট না ঘটত, কিংবা যদি ডাক অনাথ চৌধুরী আমার জীবনে শনি হয়ে দেখা না দিত, তবে হয়তো আজ আমি একজন সফল ডাক্তার হিসাবে মানুষের জীবন বাঁচাবার মহৎ পেশায় ব্যস্ত থাকতাম। কিন্তু শনি আর রাহু এই দুয়ের মিলন ঘটেছিল আমার ভাগ্যের ক্ষোভে। তাই যাক, সে কথা। আপনাকে দেখে আমার জীবনের স্বপ্নের কথা মনে পড়েছে।
আপনাকে কেন জানি ভালো লেগেছে। তাই আমার জীবনের বিচিত্র কাহিনী আপনার হাতে দিয়ে গেলাম। যদি অবিশ্বাস হয় তবে ডাক অনাথ চৌধুরীকে প্রশ্ন করতে পারেন, সেই সঙ্গে তার মানসিক প্রতিক্রিয়াও লক্ষ্য করবে। তবে সাবধান, তার পথ মারাবেন না। সে শুধু লোভী নয়, নিষ্ঠুর। কত বড় নিষ্ঠুর তা এই কাহিনী থেকেই জানতে পারবেন। আমার শুভেচ্ছা রইল। আমার কৌতূহলের লাগামটাকে যেন সামলাতে পারছি না। পাতা উল্টে আসল কাহিনী শুরু করলাম। গল্পের পরবর্তী অংশ জানতে চাইলে এখনই ভিডিওতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন গল্পটি আপনাদের কেমন লাগলো। দেখা হবে পরে কোনো পর্বে। বিদায়।